শিক্ষার্থীরা কেমন আছো? আমরা আজকে আলোচনা করব নবাব স্যার সলিমুল্লাহ। ছবিগুলোর দিকে তাকাও। ছবিগুলি থেকে তোমরা যে ব্যক্তিত্ব সম্পর্কে আমি আলোচনা করতে চাচ্ছি সে সম্পর্কে নিশ্চয় ধারণা পেয়েছ। ছবিগুলি হল নবাব স্যার সলিমুল্লাহ। আমি আজ নবাব স্যার সলিমুল্লাহ নিয়ে আলোচনা করব। তোমরা এই পাঠ থেকে সলিমুল্লাহর জীবনী, রাজনৈতিক অবদান, শিক্ষা বিস্তারে তার অবদান বলতে পারবে। আসলে আমরা তার একটি জীবনী দেখি। তিনি ঢাকার নবাব পরিবারে 1871 সালের 7 জুন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাজা আহসানুল্লাহ, পিতামহের নাম নবাব খাজা আব্দুল গনি। তিনি শিক্ষা সমাপ্ত করে কিছুদিনের জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেট সে দায়িত্ব পালন করেন। অচিরেই তিনি সরকারি চাকরি ছেড়ে দেন এবং রাজনীতিতে অংশগ্রহণ করেন। তার এই রাজনীতিতে অংশগ্রহণের পিছনে মূলত সে সময় মুসলমানদের সার্বিক দুরবস্থা, অসহায়ত্ব তাকে পীড়িত করে এবং এই দুরবস্থা থেকে মুক্ত করার জন্যই তিনি মূলত তার কর্ম প্রচেষ্টা শুরু করেন। তিনি 1915 সালে 12 জানুয়ারি ইন্তেকাল করেন। আমরা এখন আলোচনা করব তার রাজনৈতিক অবদান। তার রাজনৈতিক অবদানগুলোকে মধ্যে কয়েকটি বিশেষ ঘটনা আমরা আজকে তুলে ধরব। তোমরা ব্ল্যাকবোর্ডে তাকাও। তার প্রথম যেই রাজনৈতিক অবদানের কথা আমি বলতে চাচ্ছি সেটা বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি কি ভূমিকা রাখেন সেটা আমি আলোচনা করব এখন। নবাব স্যার সলিমুল্লাহর রাজনৈতিক অবদান হলো বঙ্গবন্ধু আন্দোলনে মুসলমান জনকে সাথে নিয়ে নেতৃত্ব প্রদান করা। এ প্রসঙ্গে আমি বলতে চাই যে বঙ্গভঙ্গটা কি, যে তখন বঙ্গটা একটি বিরাট প্রদেশ ছিল। সেই বঙ্গটাকে ভেঙ্গে পূর্ববঙ্গ ও আসাম নামে একটা নতুন প্রদেশ তৈরি করা হয়েছিল, যার অধিকাংশ জনগোষ্ঠী ছিল মুসলমান। এই মুসলমানদের মুক্তির জন্য, তাদের উন্নতির জন্যই বঙ্গভঙ্গ অত্যন্ত জরুরি ছিল। এটা মুসলমানদের দাবি ছিল এবং তিনি এই আন্দোলনে মুসলমানদেরকে সংগঠিত করেন এবং তার প্রচেষ্টায় মূলত বঙ্গভঙ্গটা সাধিত হয় 1905 সালে। যেটা বলছিলাম, নবাব সলিমুল্লাহ পূর্ববঙ্গ আসামকে নিয়ে নতুন প্রদেশ গঠনে সচেষ্ট হন। ভারতের বড়লাট লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার্থে এবং রাজনৈতিক উদ্দেশ্যে মূলত বাংলাদেশের প্রয়োজনীয়তা অনুভব করেন। 1905 সালের 1 সেপ্টেম্বর বাংলাকে বিভক্ত করা হয়। 15 অক্টোবর পূর্ববঙ্গ ও আসাম নামক একটি নতুন প্রদেশ সৃষ্টি হয়
যে প্রদেশের রাজধানী হয় ঢাকা। তাহলে এই বঙ্গভঙ্গটা পিছনে তার অবদান আমরা দেখতে পাচ্ছি। এই বঙ্গভঙ্গের ফলে কি হলো, আমি যেটা বলছিলাম আবার এখানে দেখো, বঙ্গভঙ্গের ফলে কি হয়েছিল, পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, বঙ্গভঙ্গের সপক্ষে জনমত সৃষ্টি হয় এবং ব্রিটিশ সরকারকে প্রভাবিত করার ক্ষেত্রে মূলত তার অবদান ছিল মুখ্য। এবং এর মাধ্যমে মুসলমানরা অনেক লাভবান হয়, মুসলমানদের সুবিধা অনেক বৃদ্ধি পায়। তা আমরা এখন নেক্সট যেটা আলোচনা করব, মোহামেডান প্রেসিডেন্সিয়াল ইউনিয়ন গঠন করেন তিনি। স্যার সলিমুল্লাহ ছিলেন দূরদর্শী নেতা, উপলব্ধি করতে পেরেছিলেন যে বঙ্গভঙ্গ হলে শিক্ষিত ও সচেতন হিন্দু জনগণ এর বিরোধিতা করবে। এই জন্য বঙ্গভঙ্গ কার্যকর হবার দিনই তিনি বঙ্গ বিরোধী আন্দোলন, বিরোধী তৎপরতা মোকাবেলা ও মুসলমানদের স্বার্থ রক্ষার্থে মোহামেডান প্রেসিডেন্সিয়াল ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। মোহামেডান প্রেসিডেন্ট ইউনিয়ন গঠনের মধ্যেই মুসলমানদের রাজনৈতিক সংগঠন তৈরির বীজ লুকায়িত ছিল। অর্থাৎ পরবর্তী পর্যায়ে যে মুসলমানদের যে রাজনৈতিক সংগঠন গড়ে উঠল মুসলিম লীগ, সেটার বীজ এখানে নিহিত ছিল। যে মুসলিম লীগের মাধ্যমেই মূলত আমরা পরে দেখব যে আমাদের পাকিস্তান বিভক্ত হয়ে, অর্থাৎ ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারত সৃষ্টি হয়, যে পাকিস্তানের অধিকাংশ সহ মানুষ ছিল মুসলমান। যেটা বলছিলাম যে মোহামেডান লিটারি সোসাইটির মধ্যে ছিল কি সর্বদা মুসলিম লীগ প্রতিষ্ঠার বীজ। কিভাবে তোমরা দেখো, স্যার সলিমুল্লাহ সর্বাগ্রে মূল্যবান রাজনৈতিক অবদান হলো সর্বদা মুসলিম রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করা। তিনি সর্বদা মুসলিম রাজনৈতিক সংগঠন গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকার শাহবাগে নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনে মুসলমানদের জন্য পৃথক রাজনৈতিক সংগঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। নবাব ভিকারুল মুলকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ রাজনৈতিক সংগঠন তৈরির প্রস্তাব উত্থাপন করেন। সেই প্রস্তাবটি সর্বশেষ গৃহীত হয় এবং 1906 সালের 30 ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ মুসলিম লীগ কিভাবে সৃষ্টি হলো এটা আমরা এখানে জানতে পারলাম। এখন আমরা আলোচনা করব স্বতন্ত্র নির্বাচক মণ্ডলী ও নির্বাচন। তোমরা এক্ষেত্রে আমরা একটু আলোচনা করে নেই। প্রথম পত্রে হয়তো তোমরা এসএসসি লেভেলেও জেনেছো যে নির্বাচন কি, নির্বাচন মণ্ডলী কি। আমি এখানে একটু আগে আলোচনা করে নিচ্ছি। আসলে নির্বাচক মণ্ডলী হলো, তোমরা জেনে থাকবে যে ভোটার। আমরা ভোটার শব্দের সাথে পরিচিত। যারা ভোটার তারাই হলো ইন্ডিভিজুয়ালি বা এককভাবে নির্বাচক। আর নির্বাচক মণ্ডলী হলো বহু বছর, অর্থাৎ ভোটারদের সমন্বয় বা সমষ্টি বা নির্বাচক মণ্ডলীর সমষ্টি হলো নির্বাচকের সমষ্টিকেই হলো নির্বাচক মণ্ডলী। অর্থাৎ যেটাকে আমরা ভোটার বলি, যারা প্রার্থী নির্বাচন করেন তারাই হলো নির্বাচক মণ্ডলী। বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে এই ভোটার বা নির্বাচক মণ্ডলীর ভূমিকা অপরিসীম। আর নির্বাচন হলো কোনটা? নির্বাচন হলো একটা পদ্ধতি যার মাধ্যমে কোন প্রার্থী মনোনয়ন করা হয়, সে পদ্ধতিটা নির্বাচন। আর যারা নির্বাচন প্রার্থী মনোনয়ন করে তারাই হলো সমষ্টিগতভাবে নির্বাচক মণ্ডলী। আমরা এখানে নবাব স্যার সলিমুল্লাহ যে কি করলেন, স্বতন্ত্র নির্বাচক মণ্ডলী ও নির্বাচন, যে সংখ্যালঘিষ্ঠ হওয়ায় মুসলমানদের জনগণ নির্বাচনে জয়যুক্ত সরকার গঠন সাধনা করতে ব্যর্থ হচ্ছিল। অর্থাৎ সেই ভারতীয় উপমহাদেশে যে নির্বাচন ক্ষেত্রে নির্বাচক মণ্ডলীর ভূমিকা
অর্থাৎ সংখ্যার দিক থেকে কম থাকায় তেমন গুরুত্বপূর্ণভাবে রাখতে পারত না। তো তিনি কি করলেন, তিনি যে এই মুসলমানদের রাজনৈতিক অধিকার সংরক্ষণ, কেন্দ্রীয় ও প্রাদেশিক সংস্থা আসন বাড়ানোর দাবি নিয়ে, যে তখন যে আইন পরিষদ যা ছিল তার কেন্দ্রীয় এবং প্রাদেশিক এই দুই পরিষদে বিভিন্ন জনগোষ্ঠীর যেই প্রতিনিধিত্ব ছিল, যে আসন ছিল, সেটা বৃদ্ধি করার দাবি জানান নিয়ে আগা খানের নেতৃত্বে মুসলিম প্রতিনিধি দল 1906 সালে ভাইসরয় লর্ড মিন্টু সাথে সাক্ষাৎ করেন, তাদের দাবি দেওয়া উত্থাপন করেন এবং ভাইসরয় মুসলমান দাবি মেনে নিলে 1909 সালে ভারত সংস্কার আইনে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন প্রথা, যে পূর্বে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মধ্য থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে প্রার্থী জয়লাভ করত, মুসলমানরা সেখানে তেমন আসন পেত না। তিনি কি করলেন, এই মুসলমানদের জন্য আলাদা নির্বাচনের প্রথা বা এলাকা নির্ধারণ করার প্রস্তাব করেন এবং সেখানে সত্যি সত্যি দেখা গেল যে তার প্রস্তাবনায় স্বতন্ত্র নির্বাচন প্রথা, যে মুসলমানরা তাদের প্রার্থী আলাদাভাবে নির্বাচন করবে তাদের এলাকার জন্য, এই যে প্রথাটা তিনি প্রবর্তন করেন। আর এখানে এই প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারা, মুসলমান প্রতিনিধিদের নির্বাচন করবে মুসলমান ভোটাররা তাদের জন্য বরাদ্দকৃত আসনে। এটাই হলো স্বতন্ত্র নির্বাচন প্রথা। আর এখানে নির্বাচক মণ্ডলী বলতে মুসলিম নির্বাচক মণ্ডলী বা ভোটারদের কথা বোঝানো হয়েছে। এখন আমরা যে আগে যেগুলো তার রাজনৈতিক অবদান শেষ করলাম, তোমরা এখন আমরা শিক্ষা বিস্তার আলোচনা করব। তার আগে আবার বলে দিচ্ছি, তার রাজনৈতিক অবদানের মধ্যে বঙ্গভঙ্গ, মোহামেডান লিটারি সোসাইটি, মুসলিম লীগ এবং মুসলমানদের স্বতন্ত্র নির্বাচন, এই 4টি কর্মকাণ্ড ছিল উল্লেখযোগ্য। এখন শিক্ষা বিস্তারে আসো। নওয়াজ শাহ সলিমুল্লাহ দূরদর্শী মানুষ ছিলেন। তিনি উপলব্ধি করেছেন যে শিক্ষার দিকে উন্নত না হলে এবং জ্ঞান বিজ্ঞানে বিধর্মীদের সাথে সমান না হলে মুসলমানরা কোনোদিনই নিজেদের পৃথক অস্তিত্ব রাখতে পারবে না। এই জন্য তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ডের হাতিয়ার হিসেবে তিনি কি করলেন, মুসলমান সমাজের শিক্ষা বিস্তারে মনোযোগী হন এবং এক্ষেত্রে কি করলেন, তিনি কতগুলি পদক্ষেপ করলেন। সে পদগুলি কি হলো, তার প্রচেষ্টায় আহসান ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা ঢাকায় যে বেসরকারি ইঞ্জিনিয়ারিং বর্তমানে বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, সেই ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তী পর্যায়ে এটাই এখন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ভার্সিটি নামে পরিচিত। পরবর্তী পর্যায়ে তিনি প্রথমত ইঞ্জিনিয়ারিং স্কুল তৈরি করেন। মেটফোর্ড হাসপাতাল, যেটা পুরান ঢাকায় অবস্থিত, তোমরা যদি কেউ ঢাকায় গিয়ে থাকো, সেই পুরান ঢাকা সদরঘাটের পাশে, তো সেদিকে দেখতে পাবে যে সেই মিটফোর্ড হাসপাতাল সরকারি হাসপাতাল, এটাও মূলত তিনি প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী হন এবং তার প্রচেষ্টা এটা প্রতিষ্ঠিত হয়। এবং এখানে এই মিটফোর্ড এটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এখান থেকে মেডিকেল
সায়েন্সে মেডিকেল শিক্ষা গ্রহণ করা যায়। তৃতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমরা জেনে থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে হয়। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রচেষ্টার ক্ষেত্রে তার ভূমিকা ছিল। যখন বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছিল, তারপরে আবার 1911 সালে এটি ভেঙে দেওয়া হলো। যদিও ইংরেজরা বলেছিল এই বঙ্গভঙ্গ হবে চিরস্থায়ী, কিন্তু যখন ইংরেজরা তার ওয়াদা ভঙ্গ করলো তখন তিনি অনেক মর্মাহত করেন এবং পরবর্তী পর্যায়ে ইংরেজরাই তার অপর একটি দাবি মেনে নিল এবং মুসলমানদের শিক্ষা বিস্তারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করল। সলিমুল্লাহ মুসলিম হল, তারপরে সলিমুল্লাহ এতিদখানা, এগুলোও তার অবদান। আমরা এখানে ছকের মাধ্যমে দেখতে পেলে দেখছি তার অবদানগুলো দেখো। আর্টস ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং স্কুল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মুসলিম হল, এতিমখানা। আমরা এখন উপসংহারে কি বলতে পারি? উপসংহারে আমরা দেখতে পাচ্ছি স্যার সলিমুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন মূলত শোনাচ্ছ। তোমরা জানো যে তিনি অনেক সেই জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সরকারি চাকরি পান, তাও ছেড়ে দেন, দিয়ে তিনি মুসলমানদের, বাংলা মানুষদের দুর্দশা দূর করার জন্য এগিয়ে আসেন। অনেক সংগ্রামে উনি ঝাঁপিয়ে পড়েন। সেটা এখানে বলা হচ্ছে যে ডেপুটি ম্যাজিস্ট্রেট লাভ করেছিলেন, কিন্তু তিনি সেটা বাদ দিয়ে তদানীন্তন পূর্ব বাংলার মুসলমানদের স্বার্থ সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখেন। 5 সালের মুসলমানদের জন্য পূর্ব বাংলার যে স্বতন্ত্র প্রদেশ গঠনের শপথ ছিলেন, তার পূর্ণ অংশ নিয়ে না হলেও একটি অংশ নিয়ে মূলত আজ যে আমরা স্বাধীন বাংলাদেশ, সে রাষ্ট্র গড়ে উঠেছে। তার স্বপ্নের নগরী ঢাকা আজ বাংলাদেশের রাজধানী। অর্থাৎ তোর পূর্ববঙ্গ, আসাম যে প্রদেশটা তিনি করতে চেয়েছিলেন এবং করা হয়েছিল, সেই পূর্ববঙ্গের মধ্যেই রয়েছে বর্তমান বাংলাদেশ, যার রাজধানী ঢাকা। তবে আমরা দেখতে পাচ্ছি যে এটা বলা হয়েছে তিনি স্বপ্ন দেখেছিলেন পূর্ব বাংলা আসাম নামে একটি স্বতন্ত্র প্রদেশ। তো সেই প্রদেশ যার সুবিধা সংখ্যাগরিষ্ঠ হবে বাংলা ভাষাভাষী মানুষ, পরবর্তী পর্যায়ে মুসলমানরা যার মধ্যে উপকৃত হবে, সেটা পুরো মাত্রা না হলেও দেখা গেল আজকের যে আমাদের স্বাধীন বাংলাদেশ তারই একটা অংশ ছিল। এবং আমরা এতে বলতে পারি যে আমাদের বাংলাদেশের যেই সৃষ্টির পিছনেও তার অনুপ্রেরণা আমাদের কাজ মধ্যে অনুপ্রেরণা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা আজ এখানে রাখবো। তোমাদের বাড়ির কাজ হলো নবাব স্যার সলিমুল্লাহর রাজনৈতিক অবদান আলোচনা করো, অর্থাৎ তোমরা বাসায় এটা শিখবে, লিখবে।